আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ইংলিশ মিডিয়াম স্কুল ও মন্ত্রণালয়ের অধীনে আনার কথা বললেন শিক্ষামন্ত্রী। কারি ও আলেমদের দেয়া হবে রাষ্ট্রীয় স্বীকৃতি। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, আদ্যপান্ত উন্মুক্ত করার তাগিদ, বাণিজ্য সুবিধার পক্ষে ব্যবসায়ীরা। জুলাই মামলার অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে এনসিপি নেতা আখতার। আগের মতো ইতিবাচক সরকার, জানালেন চিফ প্রসিকিউটর। নৌবন্দর কিংবা দেশ, অন্তর্বর্তী সরকারের সময় স্বাক্ষরিত চুক্তির ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। মেয়াদের শেষ সময়ে এসে তড়িঘড়ি করে চুক্তি করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। চট্টগ্রামের লালদিয়া, ঢাকার পানগাঁও বন্দর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা নিয়েই আলোচনা সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, প্রথমে চুক্তির আদ্যপান্ত উন্মুক্ত করা দরকার, অন্যদিকে সংসদের সব বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন। ব্যবসা বাণিজ্যে সুবিধা হয় এমন চুক্তির পক্ষে ব্যবসায়ী সমাজ। বন্দর নির্মাণ এবং ইজারা ইস্যুতে কয়েক মাস ধরেই ছড়িয়েছে উত্তাপ। শর্ত এবং তাড়াহুড়ো করে চুক্তি স্বাক্ষর হওয়া নিয়েই আপত্তি। গেল নভেম্বর মাসে অসম্ভব দ্রুততায় ৩৩ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পায় ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস। চুক্তি করা নিয়ে তখনই নানা মহলে তৈরি হয় বিতর্ক। বলা হয়, চুক্তির শর্ত কেন উন্মুক্ত করা হয়নি, প্রতিযোগিতার ভিত্তিতে কেন দেয়া হয়নি কাজ, জমি অধিগ্রহণ হবে কোন প্রক্রিয়ায়। প্রশ্ন তোলা হয়, নির্বাচিত সরকারকে পাশ কাটিয়ে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো। এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি, যেগুলো শর্তের উপর নির্ভর করবে একটা জাতির সার্বভৌমত্ব, সেই ধরনের চুক্তিগুলো নিয়ে নিয়ম হচ্ছে সারা পৃথিবীতে ট্রান্সপারেন্টলি পার্লামেন্টের ভিতরে জনগণের প্রতিনিধিরা ডিসকাস করবে। পৃথিবীর ট্র্যাডিশন যদি বিএনপি ফলো করে, তাহলে বিএনপি এই চুক্তিগুলো পার্লামেন্টে অনুমোদন করাতে হবে। ঢাকার পাশে পানগাঁও কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক বাংলাদেশ। ২২ বছর এই বন্দরটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠান। তবে লাভজনক থাকার পরও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিবার প্রক্রিয়া আন্দোলনের মুখে হয়েছে স্থগিত। চুক্তিগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপনীয়তা বজায় রাখায় বাড়ছে সমালোচনা। নিউমোরিংয়ের চুক্তিটা বিএনপি বাতিল করে দেওয়ার সম্ভাবনাই আমি বেশি দেখি, এই কারণে যে জিয়াউর রহমানের ফিলসফি ছিল যে রাষ্ট্রীয় খাত যদি লাভজনক হয় তাহলে ওটাকে আমরা বিরাষ্ট্রীয়করণ করব না। যেই কারণে ওয়ার্ল্ড ব্যাংকের চাপ সত্ত্বেও আদমজি মিল জিয়াউর রহমান বিরাষ্ট্রীয়করণ করেনি, কিন্তু এরশাদ এসে এটা বিরাষ্ট্রীয়করণ করেছে। গেল ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। ওই চুক্তি নিয়েও আছে প্রশ্ন। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের অনেক কঠিন শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ। তার মধ্যে বাধ্যতামূলকভাবে বোয়িং ও জ্বালানি ক্রয়, কৃষিপণ্য আমদানি, সামরিক সরঞ্জাম ক্রয়, যুক্তরাষ্ট্রের কোনো পণ্যে কোটারোপ না করা অন্যতম। শুধু চুক্তি করলেই হয় না, সেই চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে আমরা বড় রকমের চাপের মধ্যে পড়ি কিনা সেগুলো তো দেখা দরকার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই চাপগুলো পড়বে কিন্তু যে রাজনৈতিক সরকার ক্ষমতা আসবে তার উপরে। আমার কোনো প্রশ্ন থাকবে না, সরকার যেই চুক্তি করুক, আমার ব্যবসা পরিবেশে বান্ধব পরিবেশ যদি উন্নতি হয় আমি কেন সেখানে বাধা দেব। জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি বা ইপিআইও স্বাক্ষর করেছে বাংলাদেশ। অর্থনীতিতে নানামুখী চাপ থাকায় ঝুঁকিতে পড়তে পারে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন। এজন্য শুরু থেকে দিক নির্দেশনা দেওয়ার তাগিদ দিয়েছেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় সম্পাদিত চুক্তি খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে জানানো হয়, মূল্যস্ফীতি এখনো বড় সমস্যা। খাদ্যপণ্যের দাম কিছুটা কমলেও পোশাক, আবাসন, জ্বালানি, যোগাযোগ এবং সেবা খাতে ব্যয় কমেনি। শ্রমজীবীদের প্রকৃত আয় কমেছে। বাস্তবসম্মত সংশোধিত বাজেট প্রণয়নে গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। বলেন,
এতে ঋণের চাপ এবং আর্থিক ঝুঁকির চিত্র স্পষ্ট হবে। সভায় বিনিয়োগের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বেসরকারি বিনিয়োগ নেমে এসেছে জিডিপির 22.5%, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। উৎপাদন খাতের গতি কমে যাওয়ায় সামগ্রিক প্রবৃদ্ধি 4% আটকে আছে। এর প্রভাব পড়েছে কর্মসংস্থানে। রাজস্ব ও ব্যয়ের দিক থেকেও সরকারের অবস্থান সংকুচিত হচ্ছে। ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে, কমাতে হচ্ছে উন্নয়ন ব্যয়। ভিত্তিভূমিটাকে আমরা সংজ্ঞায়িত করতে চাই, আমরা ওটাকে উপলব্ধি করতে চাই। কারণ আমরা যদি ওইটার ভিত্তিভূমিটাকে উপলব্ধি করতে না পারি, তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো আমরা সঠিকভাবে নিতে পারবো না। এইটি আমাদের এই মুহূর্তের অভিজ্ঞতা। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ আকরাম খান রাব্বি ও শহীদ তানহার বাবা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তারা। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় শহীদ আকরাম খান রাব্বি ও শহীদ তানহার নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরা হয়। এদিন ট্রাইব্যুনাল 1 র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 25 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। এছাড়া গাজীপুরে গুম করে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন 2 মার্চ ধার্য করা হয়। জুলাই হত্যার বিচার নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সরকার থেকে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে। এদিকে জুলাই আন্দোলনের মামলার অগ্রগতি সম্পর্কে জানতে প্রসিকিউশনের সাথে সাক্ষাৎ করেছেন সংসদ সদস্য আখতার হোসেন। বলেন, সংস্কারের বিষয়ে বিএনপি দোদুল্যমান, তবে ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে যেন তা না হয়। বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করতে হবে। বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো। সরকার দলের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পৌঁছেছেন জার্মান ফুটবলার মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র বিলাল এরদোগান সহ 11 সদস্যের প্রতিনিধি দল। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, প্রতিনিধি দলটির আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। তারা প্রথমে এসে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে একটি আলোচনা সভা হয়। সেখান থেকে তারা বের হয়ে ব্রিফ করে সোজা চলে আসেন রোহিঙ্গা ক্যাম্প 9-এ। রোহিঙ্গা ক্যাম্প 9-এ এসে এখানে তুর্কিশ একটি হসপিটাল তারা পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের যে ওখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, বিভিন্ন চিকিৎসার বিষয়গুলো তারা দেখাশোনা করেন। পরে রোহিঙ্গা যখন বের হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে উজিলকে দেখে রোহিঙ্গা শিশুরা খুব তাকে দেখে খুব উৎফুল্ল হয়ে পড়ে এবং তাকে তার নাম ধরে স্লোগান দিতে আমরা দেখিনি। এক পর্যায়ে তারা সেখান থেকে বের হয়ে এখন ক্যাম্প 16-এর তারা এখন একটি আলোচনা সভায় যোগ দিয়েছেন। এখান থেকেই যাবেন হচ্ছে ক্যাম্প 4-এ একটি